আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি সেটা হচ্ছে এই লোকটি গঙ্গায় স্নান করতে গেছিল, স্নান করে বাড়িতে ফিরে এলো এবং তার বাড়িটা কেমন সেটাও আমরা দেখেছি। একতলা একটা বাড়ি, একতলা টালির চালের একটি বাড়ি, সামনে একটু উঠোন আছে, লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত নানা রকম গাছ লাগানো আছে। একদিকে টিনের চালের রান্নাঘর এবং কলঘর, আর আরেকদিকে দালান ও তার পিছনে দুটি ঘর। দালান মানে কিন্তু বারান্দা, ঠিক আছে। তো যাই হোক, আর এই একতলা বাড়িটা চারদিকের উঁচু উঁচু বাড়ির মধ্যে, মানে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে এরকম বর্ণনা দেয়া হয়েছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এর আশেপাশে যে বাড়িগুলো সেগুলো তিনতলা চারতলা, মানে দুতলা তিনতলা চারতলা বাড়ি। তার মাঝে এই একতলা বাড়িটা নিতান্তই বেমানান। এটা দুতলা হলে ভালো হতো কমপক্ষে। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটির আর্থিক অবস্থা এমন ভালো নয় যে সে দোতলা বাড়ি করতে পারে। তারপরে আমরা জেনেছিলাম যে উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন এই বাড়িটি কিনে নেওয়ার জন্য বার দুয়েক প্রস্তাব দিয়েছে, কিন্তু এই ভদ্রলোক বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর বাড়িতে কে আছে? এর বাড়িতে আছে স্ত্রী আর দুটি পোষা বেড়াল, ঠিক আছে। ফলে চাহিদাও খুব বেশি নেই। সেই কারণে বাড়ি কেনার জন্য যদি হলধর বর্ধন বেশি বেশি টাকারও লোভ দেখাতো তাহলেও কিন্তু এই ভদ্রলোক বাড়ি বিক্রি করতো না। আমরা এতটা পর্যন্ত পড়েছি এবং দেখেছি লোকটি গঙ্গা থেকে স্নান করে বাড়িতে ফিরে এলো। বাড়িতে কল আছে। কলকাতায় ওখানকার পৌরসভা থেকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুর নিগম থেকে বাড়ি বাড়ি জলের পাইপ দিয়ে জলের পাইপ বসানো হয় এবং সেই পাইপ দিয়ে ঘরে ঘরে জল সরবরাহের ব্যবস্থা আছে। এখন আমাদের এই পঞ্চায়েত এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে গ্রামে পাইপে করে জল দেওয়ার, নলে করে জল দেওয়ার একটা ব্যবস্থা আছে, তবে ঘরে ঘরে কিন্তু এখনও হয়নি। বিভিন্ন গ্রামে দেখেছি ওই পাড়ায় পাড়ায় কলের সাহায্যে জল দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের এখানে গাংদুয়া থেকে জল আসে, পুরো গাংদুয়া থেকে এই দিকটা গঙ্গা জলঘাটি পর্যন্ত পুরো পাইপ জল আসে, তাই তো। তো কলকাতার পুর নিগম এলাকাতেও ওই সরকার থেকে, মানে পুর নিগম থেকে কলে জল দেওয়ার ব্যবস্থা আছে বাড়িতে। কিন্তু সমস্যাটা হচ্ছে বাড়ির কলে জল আসে সামান্যই। এটা হয়তো কলকাতার যে ভূমির ঢাল অথবা অন্য কোনো কারণে অনেক সময় দেখা যায় যে অনেক বাড়িতে কল আছে কিন্তু কলে জল কিন্তু খুব কম আসে, ঠিক আছে। ধরো আমার বাড়িটা একটু উঁচু জায়গায়, তো 5 মিটার 6 মিটার উঁচুতে অন্যান্য জায়গার তুলনায়, তাহলে জল সরবরাহ যখন হয় তাহলে যাদের বাড়ি একটু নিচু জায়গায় তাদের কলে জল বেশি আসবে, তো স্বাভাবিক নিয়ম। আর আস্তে আস্তে আমার কাছ পর্যন্ত আস্তে আস্তে জলের ফ্লোটা, জলের প্রবাহটা অনেক কমে যাবে। তো ফলে বাড়ির কলে যেটুকু জল আসে তাতে প্রয়োজনটা মেটে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোকটির স্ত্রীর নাম লীলাবতী। এই লীলাবতীর আবার জল খরচ করাটা একটু শখ। জল খরচ করাটা একটু শখ মানে কীরকম? এটা কারো শখ হতে পারে নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে হয়তো একটু আরাম করে স্নান করব, তার জন্য 2 বালতি বেশি জল লাগবে,
হয়তো মানে বাইরে থেকে আসা যাওয়ার পথে যখন বাইরে থেকে ফিরছে তখন এসে একটু ভালো করে হাত পা ধোয়া, মুখ ধোয়া, এইসব বিষয়গুলো। মানে সাধারণভাবে যে পরিমাণ জল প্রয়োজন হয় একটা মানুষের, লীলাবতীর তার চাইতে একটু বেশি জল খরচা করে। একেই তো বাড়ির কলে সামান্য জল আসে, তারপরে লীলাবতী খরচা একটু বেশি করে, ফলে এ লোকটির ভাগে জল কম পড়ে যায়। লীলাবতীর আরেকটা শখ আছে। কী শখ? বেড়াল পোষা। দুটো পোষা বেড়াল আছে। তাহলে বেড়াল পোষা একটা শখ, আর জল খরচা করা একটা শখ। কার? লীলাবতীর। লীলাবতীকে এ লোকটির স্ত্রী। তো যেহেতু এর ভাগে জল কম পড়ে যায়, সেই জন্যেই লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। মানে পাড়ার রাস্তায় একটা টিউবওয়েল আছে। তো যারা বস্তিতে থাকে তাদের ঘরে ঘরে তো আর জল পৌঁছে দেয় না সরকার, তো তারা টিউবওয়েলের জলে প্রয়োজনটা মেটায়, টিউবওয়েল থেকে জল নেয়। আর এই লোকটিও স্নান করে রাস্তার টিউবওয়েলটির জলে। তাহলে গঙ্গা যেতে হলো কেন? কি বারুণী দিনে গঙ্গা স্নান করে পুণ্য করার জন্যে? কেন গঙ্গায় গিয়েছিল? কেন? এ তো টিউবওয়েলের জলে তো স্নান করে, আজকে কেন গঙ্গায় গিয়েছিল? তার কারণটা হচ্ছে, আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না। তার মানে কি? আজকে টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, ফলে টিউবওয়েলের জলে স্নান করা সম্ভব নয়। তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। তার মানে নিয়মিত গঙ্গা স্নান করার অভ্যেস নেই। কলের জলেই, মানে টিউবওয়েলের জলেই ও স্নান করে। কিন্তু আজকে যেহেতু টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, ফলে স্নান করার জন্য জল পাওয়া যাবে না, সেই কারণে সে গেছিল গঙ্গায় স্নান করতে। বোঝা গেছে এটা? এবার লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলছে। তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট একজন। তা ঘরে ঢুকে কি করলো? ভিজে জামা কাপড়, ওই যে প্যান্ট পরে স্নান করেছে, গামছা করে স্নান করেছে, তাহলে ওগুলো তো মেলতে হবে, ভেজা আছে। তো আমাদের বাড়িতেও তো দেখেছি, বাড়ির সামনে তার টাঙানো থাকে না? টাঙাই তো আমরা জামা কাপড় শুকোনোর জন্যে। অনেকে ছাদে তার টাঙায়, ছাদে শুকোতে দেয়। যাদের সে একতলা বাড়ি তারা কি করে? যদি পাকা বাড়ি হয় ছাদের উপরে মেলে, যদি সামনে জায়গা থাকে সেখানে আমাদের তার টাঙানো থাকে, সেখানে আমরা জামা কাপড় মেলি। বিশেষ করে আমরা গ্রামের যারা মানুষজন, আমরা তো এই ছবির সঙ্গে একেবারেই পরিচিত। তো যখন ভিজে প্যান্টটা মেলছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট একজন মানুষ। বলল, খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি, আর এই তোমার বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে যেন একজন বৌদিকে ডাকতে এসেছিল। আসছি বলে বৌদি সেই যে গেছে, তারপরে কি বলতে চাইছে? যে এখনও আসেনি, তাই তো? তো সেটা পুরোটা ওকে বলতে হলো না। তার আগেই ক্ষিতীশ বলল, ভেলো চটপট একটু চা বানা দেখি। তার মানে বাড়ির ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট চেহারার, সে লোকটির নাম হচ্ছে, কি নাম? ভেলো। আর ভেলো প্রায়ই
ক্ষিতিশের বাড়ি মানে খিদ্দা, এই খিদ্দার বাড়ি আসে। কি করে বুঝলাম? কারণ বাড়িটা ভেলোর ভরসায় রেখে ক্ষিতিশের স্ত্রী লীলাবতী ও দোকানে গেছে। দোকান থেকে কে ডাকতে এসেছিল, দোকানে গেছে। তো তখন লীলাবতী ভেলোকে বলেছে, তুমি এখানটায় বাড়িতে বসো, তোমার দাদা স্নান করতে গেছে, ও আসবে, আর আমি এখনই দোকান থেকে ফিরে আসছি, ততক্ষণ তুমি এখানেই বসো। তো সে তখন থেকে ও বসে আছে ভেলো। যে বৌদি সেই যে গেছে আসছি বলে ওকে শেষ করতে দিল না এই খিদ্দা, ওর খিদ্দা। বলল, ভেলো চটপট একটু চা বানা দেখি। তখন ভেলো বলছে, বৌদি যদি এসে পড়ে? খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক বরং। তার মানে কি, এই অসময়ে চা খাওয়াটা ক্ষিতিশের স্ত্রী পছন্দ করে না। এখন ও তো দোকানে গেছে, এখন দোকান থেকে যে কোনো সময় চলে আসতে পারে, আর এসে গেলে ক্ষিতিশকে চা খেতে দেখলে বিরক্ত হবে এই সময়। তো সেই জন্যে ভেলো দেখছে যে খিদ্দার দায়ে, মানে খিদ্দা তো ঝাড় খাবেই, আমিও ঝাড় খাবো। তো এইটা যখনই বলল তখনই ক্ষিতিশ বলল যে তাহলে থাক, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষিতিশ তার বউকে একটু ভয় করে। হ্যাঁ, কতটা করে সেটা আমি জানি না, মানে আমরা জানি না এখনো পর্যন্ত, কিন্তু এখান থেকে একটু ইঙ্গিত পাচ্ছি যে হ্যাঁ, ক্ষিতিশ একটু লীলাবতীকে ভয় পায়। তো সেই জন্যেই ক্ষিতিশ কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলল, তাহলে থাক বরং। বরং তুই কী জন্য এসেছিস সেটা বল। তুই হঠাৎ কেন, এখন কি দরকার আছে, প্রয়োজনটা বল। এখান থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে ক্ষিতিশের সঙ্গে ভেলোর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ও ক্ষিতিশকে খিদ্দা বলে ডাকে, আর ক্ষিতিশ ওকে নাম ধরে ডাকে। আরও এখান থেকে আমরা বুঝতে পারছি যেটা, এর বয়সটা ক্ষিতিশের চাইতে অনেকটা কম। আমরা পরে জানতে পারবো এ হচ্ছে ক্ষিতিশের একজন অনুগামী, শাগরেদ, ঠিক আছে। ক্ষিতিশকে খুব ভালোবাসে। যখন ক্ষিতিশ বলল যে তুই কী জন্য এসেছিস বল, তখন ভেলো ওকে জিজ্ঞাসা করলো, বলল, ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? ক্লাবের আজকের মিটিংয়ে তুমি যাবে? তো ক্ষিতিশ তখন বলল, নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। তো এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষে? কিন্তু ক্লাবের একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? কেউ ভাবে না। আর ক্ষিতিশ সিংজি কি বলল, অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো। তো যেতেই হবে আমাকে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ক্ষিতিশ কাউকে ধমকেছে, ক্লাবের কোনো ছেলেকে। ক্ষিতিশের যেটা ক্ষোভের জায়গা, যে ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে, এটা ক্ষিতিশ পছন্দ করে না। তো কাউকে হয়তো বলেছে যে এরকম করলে ক্লাব থেকে বের করে দেবো, বা ক্লাবে আসার দরকার কি, বেরিয়ে যা এখান থেকে। তো দেখো, এই তো আমরাও করি। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের কাছে আমরা কি প্রত্যাশা করি?
তোমাদের কাছে আমাদের প্রত্যাশাটা কী? প্রত্যাশাটা হচ্ছে তোমরা এখানে নিয়ম অনুসারে পড়াশোনা করবে, বিদ্যালয়ের যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা তোমরা মানবে, আর একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার রাখবে, মাস্টার মশাইদের সম্মান করবে। তো এই জিনিসগুলোই তো আমরা প্রত্যাশা করি কি না? এখন যদি কোনো ছেলে মেয়ে ক্লাসে দুষ্টুমি করে, ক্লাসের স্যারকে এমন কিছু করে যাতে স্যার নিজেকে অসম্মানিত বোধ করেন, অথবা যদি পড়াটা না শুনে নিজেদের মধ্যে কথাবার্তা বলো, হাসাহাসি করো, ইয়ার্কি ঠাট্টা করো, তখন আমরা কি বলি? যে বের করে দেবো, কি বলি কি না? অনেক সময় আমরা ধমকাধমকি করি, আমরা বলি বের করে দেবো, আমরা বের করে দিও। তো এটা কি অন্যায়? মোটেই অন্যায় নয়। কারণ আমরা কি করছি? আমরা তোমাদের ভালোর জন্য এটা তো করছি। এমন তো নয় যে তোমাদের উপর আমার রাগ আছে আর সেই জন্য এসে চোটপাট করছে, ব্যাপারটা তো তা নয়। তো কৃতিশও ঠিক এই কথাটাই বলছে যে দেখো, ছেলেরা ক্লাবে আসবে তাদের ভালোর জন্যে, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে, তারা যাতে ঠিকঠাক সাফল্য অর্জন করতে পারে তার জন্যে কিছু নিয়ম শৃঙ্খলা তাদেরকে মানতে হবে, এবং ট্রেনিংয়ের ব্যাপারে তাদেরকে সিরিয়াস হতে হবে, আন্তরিক হতে হবে। সেখানে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি ফাঁকিবাজি এগুলো তো ঠিক নয়। এগুলো করলে পর কি হয়? তাদেরই ক্ষতি হবে। তো ফলে সেই কারণে আমি ধমকাধমকি করেছি, ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছি। অন্য কেউ তো আর ভাবে না ক্লাবে, আমি ভাবি, আমি বলেছি। আর আমি কি বললাম সেইটা নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হয়ে গেল। এখান থেকে একটা শব্দ তোমাদেরকে আমি দেখতে বলবো, সেটা হচ্ছে জলে। জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এখান থেকে কিছু ইঙ্গিত পাচ্ছি কি যে ক্ষিতিশ কী ধরনের ক্লাবের সঙ্গে যুক্ত? ক্ষিতিশ একটা সুইমিং ক্লাবের সঙ্গে যুক্ত, সাঁতার শেখানোর ক্লাব, সেই জন্যে জলের প্রসঙ্গটা আসছে। সাঁতার তো আর ডাঙায় শেখানো হয় না। যারা শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী তাদেরকে জলে নামতে হয়, এবং কোচ তাদেরকে যেভাবে শেখান সেই অনুযায়ী তাদেরকে সাঁতার অভ্যাস করতে হয়। তিনি যা যা বলেন সেই নির্দেশ তাদেরকে পালন করতে হয়, তবে গিয়ে তারা আরও ভালো হতে পারবে। তার মানে এখান থেকে বুঝলাম যেটা, যে ক্ষিতিশ একজন সাঁতারের কোচ। কোচ মানে কি? প্রশিক্ষক। অনেকে ভুল করে বলে কোচার। ঠিক আছে, এটা আমি অনেক দিন থেকেই শুনছি, বিভিন্ন বিশেষ করে ওই ফুটবল ট্রেনিংয়ের সময় এই কোচার কথাটা দেখেছি অনেকেই ব্যবহার করে, কিন্তু কোচার কথাটা ভুল। কোচই বলতে হবে। কাজটার নামও কোচ, কোচিং করা, আর যে লোকটি প্রশিক্ষণ দেন তিনিও কোচ। তো ক্ষিতিশ হচ্ছে একটি সাঁতার ক্লাবের সাঁতারের কোচ। কিন্তু ক্ষিতিশ হয়তো কিছু ছেলের সঙ্গে কিছু ছেলেকে কিছু খারাপ কথা বলেছে, তাই নিয়ে আজকে কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। কাউন্সিল মানে কি? এক্সিকিউটিভ কাউন্সিল, কার্যনির্বাহী সংসদ, মানে যারা ক্লাবটাকে পরিচালনা করে। তার মানে আমরা বলতে পারি পরিচালন সমিতির আজকে মিটিং ডাকা হয়েছে। আমাদের স্কুলে পরিচালন সমিতির মিটিং হয় না? হয়। তোমরা হয়তো দেখোনি, কারণ কি মিটিংটা আমাদেরকে করতে হয় নিয়ম অনুযায়ী স্কুল আওয়ারের পর। 4:30 তোমাদের ছুটি হয়ে যায়, আর তারপরে মিটিং হয়। তো সেই মিটিংয়ে কি হয়? স্কুলের ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়, এবং কি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তো স্কুলে যদি হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হয়, তখন জরুরি ভিত্তিতে আমাদের পরিচালন সমিতির মিটিং ডাকা হয়।
এবং সেখানে পরিচালন সমিতির বিভিন্ন পদাধিকারী এবং সদস্যরা সেই সমস্যার সমাধানের জন্যে কি করা যেতে পারে, কি করা যাবে সেই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়। তো যে কোনো প্রতিষ্ঠান যেগুলো গণতান্ত্রিকভাবে চলে, তো সে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একটা করে এরকম কমিটি আছে। কোথাও সেটার নাম পরিচালন সমিতি, কোথাও সেটার নাম গভর্নিং বডি, কোথাও সেটার নাম এক্সিকিউটিভ কমিটি, কোথাও সেটার নাম গভর্নিং কাউন্সিল, কিন্তু একটা কমিটি থাকে, নামটা যাই হোক। সেই কমিটি সব কিছু ভালো মন্দ বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। এখন ক্ষিতীশের যেটা ক্ষোভ, যে আমি কি বললাম, ও নিজেকে কি বলছে, ক্ষিতীশ সিংহি, সিংহি মানে সিংহ, তাহলে ক্ষিতীশ সিংহ কি বললো, আমি কি বললাম, তাই নিয়ে মিটিং ডাকা হলো। ঠিক আছে, যাব মিটিংয়ে, আমি যাব, আমাকে আমার বক্তব্য যেটা ওটা বলতে হবে সেখানে, ওরা কি করে দেখব। ভেলো বলল, সেজন্যে তো নয়, তুমি একটা জায়গায় ভুল করছো খিদ্দা, তুমি ওই কথাটা বলেছ কাউকে, তার জন্যে মিটিং, এটা কিন্তু নয়। এটা শুধু একটা মানে বাইরে থেকে দেখানো মাত্র, আসল কারণটা মিটিং ডাকার সেটা অন্য। এরা একটা অজুহাত পেয়েছে, সেই অজুহাত দেখিয়ে এরা মিটিংটা ডাকছে, কিন্তু এদের মিটিং ডাকার উদ্দেশ্যটা হচ্ছে অন্য। কি উদ্দেশ্য না, আসলে হরিচরণদা আর তার গ্রুপটির রাগ আছে তোমার, তোমাকে সহ্য করতে পারে না হরিচরণের গ্রুপ। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ আনিয়েছে। এগেনস্টে মানে বিরুদ্ধে, এটা ইংরেজি শব্দ। আর চার্জ মানে অভিযোগ। তাহলে ওরা কারা? হরিচরণ এবং তার দলবল। তারা ওই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছে গভর্নিং কাউন্সিলে। ঠিক আছে, তাহলে তুমি একটা ওদের ভালোর জন্যই কিছু একটা বলেছ। শ্যামল গোবিন্দ এই দুজন হচ্ছে এখানে ট্রেনিং নেয় সাঁতারে। যেহেতু তুমি বলেছ, এই জন্যে হরিচরণ আর তার দলবল এই অজুহাতে তোমার উপর রাগ মেটানোর জন্য শ্যামল আর গোবিন্দকে দিয়ে কমপ্লেন করা করিয়েছে, অভিযোগ করা করিয়েছে। এটাই হচ্ছে আসল ঘটনা। ক্ষিতীশ বলল, ওটাও আমি জানি, আমি সেটা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেও ছিল গত বছর। চিফ মানে কি? চিফ মিনিস্টার মানে কি? আমরা চিফ মিনিস্টার মানে জানি না। মুখে ওইরকম বললে হবে না, জোরে বলতে হবে। যেটা বলছো সেটাই ঠিক। চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী। তাহলে চিফ ট্রেনার মানে কি? মুখ্য ট্রেনার। ট্রেনার মানে কি? প্রশিক্ষক। তাহলে মুখ্য প্রশিক্ষক, অর্থাৎ প্রশিক্ষকদের মধ্যে প্রধান, যার গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে এই ক্লাবের চিফ ট্রেনার হচ্ছে ক্ষিতীশ, আর হরিচরণ ইত্যাদিকে ক্ষিতীশের অধীনেই কাজ করতে হয়। তো হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। ক্ষিতীশকে গতবারে বলেও ছিল, গত বছর চিফ ট্রেনার হওয়ার তার যে ইচ্ছা সেটা প্রকাশ করেছিল।